থাকতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভীতিটা দূর করার জন্য, নিরসন করার জন্য সরকার কি করছে? দেখুন, দেশে যত নিরাপত্তা জনিত সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার সমাধানের জন্য আমরা কার কাছে যাব? একজন সন্ত্রাসী হাত থেকে বাঁচার জন্য আমরা কি আরেকজন সন্ত্রাসীর কাছে যাব? তা যাব না। আমরা রাষ্ট্রের কাছে যাব, আমরা সরকারের কাছে যাব। সন্ত্রাসী কারা? তাদের হাতে অস্ত্র আছে, সেটা প্রয়োগ করতে পারে। অস্ত্র প্রয়োগ করার সবচেয়ে বৈধ পদ্ধতি আছে কার কাছে? রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। সরকার তার কিছু লোকের কাছে অস্ত্র দিয়ে রাখে, যেমন পুলিশ, র্যাব, আর্মি দিয়ে রাখে না? কেন দিয়ে রাখে? যেন অবৈধ যারা আছে তাদেরকে কন্ট্রোল করা যায়, তাদেরকে ভয় দেখানো যায়, তাদেরকে প্রতিহত করা যায়। তো সেই কাজটা সরকার কতটুকু করছে? সরকার এর মধ্যে আমরা দেখেছি সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে কয়েকদিন আগে, 15 তারিখে দেখলাম যে তারা একটা ঘোষণা করেছে যে যারা নির্বাচনে অংশ নেবেন সেই সমস্ত প্রার্থীকে ওনারা অস্ত্রের লাইসেন্স দেবেন। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে। আমি এই ঘটনাটাকে একটু বলতে যে আমি প্রথমে বলেছিলাম যে সরকার মনে এলোমেলো আচরণ করছে। এই সিদ্ধান্তটা কি ভালো হয়েছে? বাংলাদেশের ইতিহাসে এ যাবৎ কোন নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বী হন, যারা প্রার্থী হন, তারা কি অস্ত্রের লাইসেন্স পেয়েছেন? পাননি। এবারই প্রথম তারা দিচ্ছে। কেন দিচ্ছেন? তারা প্রার্থীদেরকে বলতে চাচ্ছেন যে আপনাদের নিরাপত্তা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন, কাজে আপনারা একটা লাইসেন্স হাতে নিন, লাইসেন্স দিয়ে একটা অস্ত্র কিনে নিন। দেখুন, আমি সমস্যাগুলি বলি। খুব সহজ প্রবলেম, যেটা সহজ প্রবলেম হলো, ধরেন একজন লোক, একজন প্রার্থী হবেন, উনি একটা অস্ত্র কিনলেন, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা অস্ত্র কিনলেন, যেহেতু লাইসেন্স উনি পেয়েছেন, কিনলেন। যখন নির্বাচন শেষ হবে, এই আইনটা এমনভাবে, নীতিমালাটা এমনভাবে করা হয়েছে যে নির্বাচন শেষ হওয়ার 15 দিন পর এই লাইসেন্সটা অটোমেটিক বাতিল হয়ে যাবে। যখন এটা বাতিল হয়ে গেল, তখন ওই অস্ত্র নিয়ে কি করবেন? তখন তো ওই অস্ত্র নিয়ে রাখতে পারবেন না, রাখলে সেটা হবে অবৈধ অস্ত্র। তো সেক্ষেত্রে ওরা করণীয় কি হবে? অস্ত্রটা বিক্রি করে দিতে হবে। কোথায় বিক্রি করবেন? কত টাকায় বিক্রি করবেন? এবং সেই বিক্রিটাকে উনি আগের দাম পাবেন, নেট লস কিন্তু পুরো জিনিসটাই। উনি বডিগার্ড রাখতে পারবেন, এটাও বলা হয়েছে। আরো কিছু ঘটনা আছে। আগে নৈতিক ঘটনা বলে আরেকটা প্র্যাকটিক্যাল ঘটনা, যেটা একটু কৌতুক মনে হতে পারে, সেটা দিয়ে শেষ করবো আলোচনাটা। আরো কিছু নৈতিক সমস্যাটা বলি আমি। রাষ্ট্র যখন নিজে বলেন যে নিরাপত্তার স্বার্থে আপনি অস্ত্র নিন, অস্ত্র বহন করেন, অস্ত্র আপনি কিনে নেন, তখন কিন্তু রাষ্ট্র আসলে প্রকারান্তরে স্বীকার করে যে আমি আপনাকে নিরাপত্তা দিতে পারছি না। আমি যেহেতু পারছি না, নিজের ব্যবস্থা নিজে করেন। এটা কিন্তু রাষ্ট্র বলল। রাষ্ট্রের কোন মন্ত্রণালয় বললো? স্বরাষ্ট্র মন্ত্রণালয় বললো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করলো যে নির্বাচন চলাকালীন দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শ্রেণীটা, মানে যারা প্রার্থী হয়েছেন তারাই তো গুরুত্বপূর্ণ, সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্রেণীকে উনি নিরাপত্তা দিতে পারছেন না। যখন উনি অস্ত্রের লাইসেন্স নিতে বলেন, তখন কিন্তু এইটাই প্রকারান্তরে প্রকাশিত হচ্ছে যে উনি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিরাপত্তা দিতে পারছেন না। অথচ রাষ্ট্রের দায়িত্ব হলো কেবল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা, সকল জনগণকে, সকল মানুষকে নিরাপত্তা দেওয়া। অথচ রাষ্ট্র এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে নিরাপত্তা দিতে পারেন না। কয়জন লোক এই নির্বাচনে অংশ নেয়? ধরা যাক 300 আসন। 300 আসনের মধ্যে আমি এক একটা আসনে 20 জন করেও ধরি, তাহলে 6000 লোক। সিম্পল কিন্তু, তাহলে 6000 লোক। উনি সারা দেশে 6000 লোককে নিরাপত্তা দিতে পারেন না। তাহলে রাষ্ট্র 18 কোটি লোককে নিরাপত্তা কিভাবে দিবে? যে রাষ্ট্র জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ, যে রাষ্ট্র জনগণকে নিরাপত্তা দিতে পারবে না বলে স্বীকার করে, সেই রাষ্ট্রের উপর, সেই সরকারের উপর আমার আপনার কতটুকু আস্থা থাকা উচিত? ব্যর্থ সরকার। আপনার তো এই মুহূর্তে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। আমি পারছি না, অন্য কেউ পারলে দায়িত্বটা নেন। তাহলে দায়িত্বও ছাড়ে না। তাহলে এই যে সরকারের যেটা ব্যর্থতা, এই ব্যর্থতা তারা স্বীকার করে না। স্বীকার না করলে কি হবে? আমরা তো বুঝেই গেলাম, পৃথিবীতে অন্য কোথাও কিন্তু এরকম পাবেন না আপনি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এরকম একটা আইন করলেন যে সমস্ত প্রার্থীরা অস্ত্র নিতে পারবে, তো ব্যাপারটা কি দাঁড়াবে? অনেক লোকের হাতে কিন্তু অস্ত্র ঘুরবে। আপনি বুঝতে পারবেন না যে কোনটা বৈধ আর কোনটা বৈধ না। আপনি কিভাবে এটাকে সমাধান করবেন? আপনি তো এটা কোনো ব্যাখ্যা করতে পারবেন না। একজন লোক অস্ত্র নিয়ে যাচ্ছে, এটা কি বৈধ অস্ত্র নাকি অবৈধ অস্ত্র? সে বলবে আমি অমুক প্রার্থীর নিরাপত্তার জন্য আছি,
এখন প্রার্থীর নিরাপত্তার জন্য 5-6 জন লোক ঘুরবে অস্ত্র নিয়ে, তার মানে চারিদিকে কিন্তু এটা অস্ত্রের সরাসরি হয়ে যাবে। এবং এটার অস্ত্র যখন থাকবে তখন সেটা সদ্ব্যবহার যেমন থাকবে, অপব্যবহারও তেমনি থাকবে। তাহলে করা উচিত ছিল সরকারের অস্ত্র উদ্ধার করা উচিত ছিল। ডেভিল হান্ট নামে তারা একটা অপারেশন চালিয়েছে একবার, এবার ডেভিল হান্ট 2 চালিয়েছে। আচ্ছা, আপনি যখন ডেভিল হান্ট 2 চালালেন তখন আপনাকে একবার বিচার করে দেখা উচিত ছিল ডেভিল হান্ট 1 এ আপনার সাফল্যটা কি। ওটা থেকে আপনার কোনো সাফল্য আছে? আমি তো ভাই দেখি না যে আপনার যে কোনো সাফল্য আছে, এটা তো আমি দেখি না। যদি ডেভিল হান্ট 1 এ কোনো সাফল্য না থেকে থাকে, অথবা সেই সাফল্য যদি খুব ন্যূনতম হয়ে থাকে, তাহলে দ্বিতীয়বার কি লাভ হবে? আমরা প্রথমবারে দেখেছিলাম কাজের কাজ একটাই হয়েছিল, সারা দেশে দৌড়ে দৌড়ে আওয়ামী লীগের লোকদেরকে ধরা হয়েছিল। কে আওয়ামী লীগ করে? কারণ মা আওয়ামী লীগ করলে, ওই দিন দেখলাম একটা ছবি, দেখলাম একটা বাচ্চা একটা ছেলেকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে হাতে হাত করা। কেন? তার মা আওয়ামী লীগ করেন। তো বাচ্চাটার হাতে আপনি হাত করা লাগালেন কেন ভাই? এটা কোনো সভ্যতা হতে পারে? মা আওয়ামী লীগ করে, এই জন্য তার সন্তান একটা সদ্য কৈশোর থেকে উঠেছে, তার তার হাতে আপনি হাত করা লাগিয়ে দিলেন, সেটা আবার ভিডিও করলেন, সেটা জনগণকে দেখালেন। এখন ওই ছেলেটা, সে কি তার ওই মাকে বেছে নেওয়ার তার কোনো দায়িত্বের মধ্যে ছিল? সে তার ইচ্ছা অনুযায়ী সে তার মা হয়েছে? হয়নি তো। তাকে কেন ধরলেন এইভাবে? এটা কোনো সভ্যতা হলো? হলো না সভ্যতা। তাহলে কি লাভটা কি দাঁড়ালো? আরেকটা কি হবে এখন? এখন আপনি এভাবে ধরবেন। ওই দিন দেখলাম একজন স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছেন, এই যে 2 দিন আগে ঘটনা, উনি বলতেছেন যে আওয়ামী লীগ হলেই ধরতে হবে। একজন জিজ্ঞাসা করলো যে আপনি যে আওয়ামী লীগকে ধরবেন, যদি তার নামে মামলা না থাকে, অথবা পুলিশ যদি বলে সে আওয়ামী লীগ হতে পারে, তার নামে তো মামলা নাই, তাহলে আমি ধরবো কেন? তখন সে বলতেছে কি আওয়ামী সন্ত্রাসী হলেই ধরতে হবে। তো একজন লোকের নামে মামলা নাই, সে যে সন্ত্রাসী তার প্রমাণটা কি? কিভাবে বুঝবেন আপনি সে সন্ত্রাসী? এখন একজন লোক মনে করেন সে আওয়ামী লীগ করতে এক সময়, অথবা তার বাবা আওয়ামী লীগ করে, অথবা সে নিজেই আওয়ামী লীগ করতে, এখন রাজনৈতিক স্থগিত আদেশ আছে আওয়ামী লীগের উপর, সে রাজনৈতিক কর্মকাণ্ড করতেছে না, সে বাজার করে বাজারে ব্যাগ হাতে যাচ্ছে। আপনি বললেন এটা আওয়ামী লীগ, আমার কাছে মনে হচ্ছে সন্ত্রাসী, অতএব ধরে ফেলো। ভালো কথা হলো? অথবা কিছু পাবলিক এদের ধরলো, মারটার দিল, কি ব্যাপার যে আওয়ামী লীগ সন্ত্রাসী? প্রমাণ কোথায়? প্রমাণ লাগবে না, স্বরাষ্ট্রমন্ত্রী বলছে। তো এই যে মানুষকে উস্কিয়ে দেওয়া, দায়িত্বহীন ভাবে কথা বলা, এটা মনে হয় পৃথিবীতে একমাত্র আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে, স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষে সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব না। এটা কোনো কেউ বলবে যে মামলা থাকার দরকার নাই, ধরো। এই উদ্ভট একটা অবস্থায় আমরা আছি। অস্ত্র নিয়ে শেষ কথাটা বলি। আমি ওই দিন এক জায়গায় মানে একটু কৌতুক করে বলছিলাম, এই যে আপনি সকল প্রার্থীকে অস্ত্র লাইসেন্স দিলেন, তাহলে সে কি করবে? সে একটা অস্ত্রের লাইসেন্স দিল, তারপর অস্ত্রের লাইসেন্স, অস্ত্রটা পকেটে পাশে ঝুলিয়ে অথবা হাতে নিয়ে সেগুলো ভোট প্রার্থনা করতে, এক হাতে তার ভোটের লিফলেট দিল, তার আরেক হাতে অস্ত্র শোভা পাচ্ছে। এটা কেমন হলো? বাম হাতে অস্ত্র, ডান হাতে ভোটের লিফলেট। বাম হাতে অস্ত্র, ডান হাত বাড়িয়ে দিয়েছে হ্যান্ডশেক করার জন্য। ভাবেন তো ভোটারের মানসিক অবস্থাটা কি দাঁড়াবে? আর সেটা যদি একজন প্রার্থী না, যদি সব প্রার্থী করা শুরু করে, কি হবে রে ভাই এই দেশে? নিরাপত্তা আসবে? আসবে না। নিরাপত্তা এভাবে আসে না। বরং এখানে কি হয় জানেন? যখন আপনি তাকে অস্ত্র লাইসেন্স দিবেন, সেই অস্ত্র নিয়ে যখন ঘুরবে প্রকাশ্যে, তখন তার অস্ত্রটা ছিনতাই হওয়ার আশঙ্কা থাকে, তার বিপদ আরো বাড়ে। কারণ যারা প্রকৃত সন্ত্রাসী, তারা চেষ্টা করবে ওর কাছ থেকে অস্ত্রটা আমি ছিনতাই করে নিয়ে যায়, ইজি তো। তখন যে অস্ত্র লাইসেন্স পেয়েছে তার জন্য কিন্তু বিপদ আরো বাড়ে। মানে কমন সেন্স দিয়ে না, আগে একটা কথা প্রবাদ আছে, দেখেন কমন সেন্স খুব ইম্পর্টেন্ট। আরো বেশি আমরা দেখতে পেলাম, এবং এখানে সরকারের কোনো প্রতিবাদ দেখলাম না, বরঞ্চ সরকার যেন তাদের নির্দেশিত পথে অগ্রসর হচ্ছে। আমরা দেখলাম যে গত বছর বিজয় দিবসে যে কুচকাওয়াজ হতো প্রতি বছর, সেটা হয়নি, এবারও হয়নি। এই বিষয়গুলো আসলে কি ইন্ডিকেট করে আপনার কাছে জনাব চৌধুরী? খুবই দুর্ভাগ্যজনক যে বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার 5 দশকেরও পরে এসে আমরা দেখছি যে একটা প্রজন্ম, একটা সরকার মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনুধাবন করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার একটা কারণ হচ্ছে যে গত 15-20 বছর ধরে আমরা দেখে আসছি যে মুক্তিযুদ্ধের ইতিহাস মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
একক ইতিহাস। মুক্তিযুদ্ধের ইতিহাস মানে আওয়ামী লীগের একক ইতিহাস। এই যে মুক্তিযুদ্ধটা ছিল প্রকৃত অর্থে একটা জনযুদ্ধ, সেই জনযুদ্ধের সবারই অংশগ্রহণ ছিল, শ্রমিক, কৃষক এবং তৎকালীন অন্যান্য রাজনৈতিক দল, তারা ভেদাভেদ ভুলে সবাই কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এবং তাদের যে ত্যাগ, তাদের যে শিক্ষা, তাদের স্যাক্রিফাইস, এই বিষয়টা এই বিষয়টাকে ইগনোর করে যাচ্ছে এই প্রজন্ম। তারা কিন্তু অনেক কিছুই জানে না, জানলেও খণ্ডিত ভাবে জানে, যার ফলে আমরা যেটা দেখলাম একটা আহ একটা এই যে বিজয়ের মাস, একটা আনন্দের মাস, একটা একটা বিজয়, একটা ভিক্টরির বিষয়, সেই জিনিসটা কিন্তু এদের কাছে ফুটে ওঠে না। তারা নানাবিধ কুতর্কে জড়িয়ে যাচ্ছে। এবং আমি ভালো মতো অবজার্ভ করছি, যেমন ধরেন এক ভদ্রলোক, নাম ব্যারিস্টার শাহরিয়ার, উনি বেশ বয়স্ক লোক, উনি একেবারে মানে তরুণ না। উনি যেসব কথা বলেন, উনি কথা বলেন নিজের একেবারে মন থেকেই বলেন, কিন্তু তথ্যটা ভুল। এই ভুল তথ্যটা উনি কোথায় শিখছেন, কোথায় পেয়েছেন, উনি কোথায় পেয়েছেন? উনি মনে করেন, বিশ্বাস করে যে 16ই ডিসেম্বরে আপনার আমাদের বিজয় হয়নি। সেইখানে উনি বারে বারে উনরা, যেমন আপনার ব্যারিস্টার ফুয়াদ, উনি 16ই ডিসেম্বরকে মানেনি না। উনি 16ই ডিসেম্বরের পরিবর্তে অন্য একটা তারিখ খুঁজছেন, সেই তারিখ কোথায়? এবং উনি 16ই ডিসেম্বরে ওনাকে দেখাও যায় নাই। এবং ওনার পার্টি চিফ, সে নাকি অসুস্থ ছিল। অর্থাৎ একটা পার্টি 16ই ডিসেম্বরে এই শহীদদের মাজারে যায়নি, অথচ তারা বাংলাদেশের রাজনীতি করতে চায়। তারা একটা উদাহরণ দেয়, একটা কথা বলে, ওইখানে আমাদের যে সামরিক বাহিনীর প্রধান ছিলেন কর্নেল জেনারেল ওসমানী, উনি কেন ছিলেন না? একটা জানেন, একটা প্রোটোকল আছে। এখানে ছিল ইস্টার্ন কমান্ডের অধিনায়ক জগদীশ সিং অরোরা, এবং তার সাথে আরো লোকজন ছিল। ঠিক সেই লেভেলের একজন অফিসার, যে উপপ্রধান ছিলেন একে খন্দকার, একে খন্দকার রিপ্রেজেন্ট করছেন ওই সামরিক লেভেলে। ওই একে খন্দকার ছিল রাইট ম্যান। এবং এটা ভারত বাংলাদেশ যৌথ ফ্রন্টের কাছে এরা আত্মসমর্পণ করছেন, যে সারেন্ডার অফ ইনস্ট্রুমেন্ট, এখন বলতেছে সিগনেচার নাই। এইসব কুতর্ক করে তারা একটা জাতিকে বিভ্রান্ত করছে, তারা নিজেরাও কিন্তু বিভ্রান্ত হয়েছেন। এইসব কারণে যে আমরা প্রকৃত ইতিহাসটা তুলে ধরতে পারলাম না এই জাতির সামনে। এবং যারা ক্ষমতায় আছেন, যে আপনার যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কোনো সময়, ওনাকে আমরা দেখি নাই যে উনি কোনো সময় শহীদ মিনারে গেছেন কিংবা জাতীয় স্মৃতিসৌধতে গেছেন, ওনাকে আমরা কখনোই কিন্তু দেখি নাই। সাম্প্রতিক যাচ্ছেন, সেখানে যাই হোক উনি বিব্রতকর সব ঘটনার দিচ্ছেন। এটা একটা একটা অত্যন্ত ফরমাল অনুষ্ঠান। সেই ফরমাল অনুষ্ঠানে কিভাবে নিজেকে কন্ডাক্ট করতে হয়, যে কিভাবে পুষ্পার্পণ করতে হয়, এসব জিনিস উনি বুঝেন না, বয়সের কারণে বুঝেন না, অথবা এদিকে উনি কোনো গুরুত্বই দেন না। এইসব বিষয় নিয়ে একটা ম্লান, আমি বলবো যে এবারের বিজয়ের মার্চ ছিল ম্লান, ম্লান মুখর একটা বিজয়ের মাস। এখানে আনন্দ ছিল না, এখানে ছিল ভুল ইতিহাস, খণ্ডিত ইতিহাস সাথে প্রকৃত ইতিহাসের একটা লড়াই। আর একটা বিষয় আপনার লক্ষ্য করতে হবে, বিজয়ের মাস, আমাদের মুক্তিযুদ্ধটা ছিল কিন্তু আমাদের আত্ম অধিকার অর্জনের, বাক স্বাধীনতার, ভোটাধিকার, এইসবের বিষয় ছিল। আর এই মাসে আমরা দেখলাম একজন সাংবাদিক আনিস আলমগীর, তাকে গ্রেপ্তার করা হলো। উনি টক শোতে কথা বলতেন। আপনার এই কথাটা আপনি আনলেন, আরেকটা প্রসঙ্গটা বলি, যে আনিস আলমগীরকে গ্রেপ্তার যেটা করা হলো, আমার মাঝে মাঝে মনে হয় যে ওনাকে গ্রেপ্তার করার মূল কারণটা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। আনিস আলমগীর কি করেছিল? আনিস আলমগীর তো কেমন কথাই বলেছিল, আর তো কিছু না। তো কেমন কথা বলার জন্য তার বিরুদ্ধে আপনি সন্ত্রাস দমন আইন আমরা করে দিলেন। অথচ এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত সেপ্টেম্বরেই আমাদের প্রধান উপদেষ্টা উনি বলেছিলেন সবাইকে যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। মন খুলে সমালোচনা কি এই মানে পুরস্কার? এরই মধ্যে আমরা দেখছি কিন্তু বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন কিন্তু, কালকেও দেখলাম আনিস আলমগীর এই গ্রেপ্তার নিয়ে তীব্র প্রতিবাদ করেছে। এই আন্তর্জাতিক অঙ্গনে এই ঘটনার মাধ্যমে সরকারের
ইমেজ বা ভাবমূর্তি কোথায় যে ঠিকছি? আসলে এই এই সরকারের সেই জ্ঞানটা নেই। আপনার জ্ঞানটা থাকলে আজকে এই এই সরকার আরেকটা দেশের, এই সরকারের যারা ছিলেন আরেকটা দেশের ভূখণ্ডকে তারা দখল করতে চায়, একথা সরকারি অবস্থায় কিন্তু মাহফুজ আনাম বলেছিল। আবার আপনার এই যে একটা পার্টির অন্যতম প্রধান ব্যক্তি হাসনাত আব্দুল্লাহ যে সেভেন সিস্টার্স দখল করে নেবে, এই ধরনের যে কথাগুলি ম্যাপ করে, এইসব কথাগুলি বালখিল্যতা, মানে হাস্যকর। আপনি এই বর্তমান যুগে, এই যুগে কোনোভাবে আর একটা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপরে আঘাত হানতে পারেন না বা বলতে পারেন না, তাহলে তারাও কিন্তু অ্যাকশন নিতে পারে। বাংলাদেশের দরকার এখন স্থিতি অবস্থা। বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে যারা অস্থিতিশীল করতে চাচ্ছে, বহিঃশত্রুর, আমি সত্যিই বললাম, বহিঃশত্রুকে সুযোগ করে দিচ্ছে, তারা কিন্তু দেশের দেশপ্রেমিক বলা যাবে না, দেশপ্রেম থাকতে পারে, কিন্তু তারা হটকারী কাজ করছেন। তাদেরকে বোঝানোর দায়িত্ব যাদের, যাদের বোঝানোর দায়িত্ব, তারা নিজেরাই তো বলেন যে আমরা সেভেন সিস্টারকে ডিস্টার্ব করব। একজন বৃদ্ধ লোক সেই কথা বলে যে মানে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করছে। আপনি দেখেন যে ভারত আমাদের একসময় ভারত প্রেম ছিল, উগ্র ভারত প্রেম ছিল, উগ্রভাবে ভারত প্রেম ছিল, সবকিছুই স্বামী স্ত্রী সম্পর্ক করে ফেলছিল। এখন আবার উগ্রভাবে ভারত বিদ্বেষ হচ্ছে। এটার একটা ব্যালান্সড অবস্থা। ভারত আমাদের বৃহৎ প্রতিবেশী, তার সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশনশিপ রাখতে হবে। এখানে ওয়ার্কিং রিলেশনশিপ, ভারতকে আমাদের স্বার্থে হাত দিতে দেওয়া যাবে না। অ্যাট দ্য সেম টাইম ভারতের সাথে যুদ্ধ অবস্থা সৃষ্টি করাও আমাদের জন্য কাম্য হবে না। এই ব্যালান্স ভিউটা আসবে কাদের কাছ থেকে? সরকার প্রধানের কাছ থেকে আসবে। সরকারি যারা, তারা কিন্তু এই ধরনের কথা বলেন না। তারা, তাদের উদ্দেশ্যই হচ্ছে দেশের ভিতরে একটা ইনস্টেবল সিচুয়েশন তৈরি করা, যাতে ইলেকশনটা হয়তো এইসব যে কর্মকাণ্ডের মূল হচ্ছে হয়তো আপনার নির্বাচনকে বানচাল করা বা আরো অনেক পিছিয়ে দেওয়ার থাকতে পারে। আপনি দেখেন যে এই উসমান হাদি একজন তরুণ রাজনীতিবিদ, ওনার অনেকগুলি কথা আমি আবার লাইক করতাম, যে উনি উসমান হাদি চাঁদাবাজদের এগেনস্টে কথা বলতো, উসমান হাদি বৈষম্যের বিরুদ্ধে কথা বলতো, এক ধরনের ইনসাফ, যেটা সোশ্যাল জাস্টিসের কথা বলতো, বেশ তার পপুলারিটিও ছিল। সেই তরুণ রাজনীতিবিদটাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে মারা, গুলি করা হলো। উনি এখন তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। ওনার আশা ডাক্তাররাই ছেড়ে দিয়েছেন আল্লাহর উপরে। এরকম একটা অবস্থায় আমরা আশা করি যে উনি হয়তো সুস্থ হয়ে আসবেন। হয়তো কি আমরা মনে প্রাণে চাই যে বাংলাদেশের একজন রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ সুস্থ হয়ে আসুক। কিন্তু এই তফসিল ঘোষণার 24 ঘন্টা পার হয়ে যাওয়ার আগে, 24 ঘন্টা পার হয় নাই, তার আগে ওপেন রাস্তায় একেবারে দিনে দুপুরে তাকে গুলি করা হলো, তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হলো। সেই আসামিকে ধরতে পারলো না। আসামির কথা বললে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী পটলের দামের কথা বলেন। আবার চিফ অ্যাডভাইজার, চিফ ইলেকশন কমিশনার, উনি বলেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এগুলি কিসের আলামত দেয়? এটা বিচ্ছিন্ন ঘটনা। দেখেন নারায়ণগঞ্জ 5 সদর এবং বন্দর থানার যে কনস্টিটিউয়েন্সি নারায়ণগঞ্জ 5-এ, ওইখানে যে নমিনেশন পেয়েছেন মাসুদুজ্জামান মাসুদ, উনি কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। উনি বলেন আমি নির্বাচন করব না, আমি মনোনয়ন কিনবো না। এই কথাটা মানে কিন্তু খুব দ্বিমুখী মানে হয়। মনোনয়ন পত্র কিনবো না, না মনোনয়ন কিনবো না, এটা যাই হোক। উনি বলছেন যে নির্বাচনী পরিবেশ নাই, উনি ভয় পেয়ে গেছেন। এবং ভয়টা পেয়েছেন ওসমান হাদির উপরে আক্রমণের পরেই কিন্তু উনি সরে দাঁড়ালেন। এবং ওইখানে আপনি দেখেন ওই ছিটটা ছিল, বলা যায় যে উসমানিয়া খিলাফত, উসমানিয়া রাজত্ব। ওইখানে শামীম ওসমান ছিল এক সময়, নাসিম ওসমান ছিল, এখন সেলিম ওসমান লাস্টে 3বার পরপর 2বার 3বার এমপি হয়েছেন। এখন সেইখানে আর একজন রাজনীতিবিদ ভয় পেয়ে গেলেন। কেন? কাদের ভয়? এই ভয়, আপনি কিসের ভয়?
এই যে ভয়কে জয় করে যে আগায় যাওয়ার যে একটা ইচ্ছা, সেটা কিন্তু নাই। এদের যে পার্টি চিফ তারেক রহমান সাহেব, উনিও তো ভয়তেই আসছেন না। উনার মা জীবন মৃত অবস্থায় আছেন 1 মাস ধরে, উনি আসলেন না। এখন বললেন যে উনি 25 তারিখে 25শে ডিসেম্বর ক্রিসমাসের দিন উনি আসবেন, ভালো কথা। এতদিন আসলেন না কেন? আপনার মা আইসিইউতে সিসিউতে 1 মাস ধরে পড়ে আছে, আপনি তখন আসেন নাই। এখন কি পরিবর্তন হয়েছে? কার পারমিশন নিয়ে আসতেছেন? যদি কেউ আপনাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয়, সে আপনার জন্য তো আবার নিরাপত্তাহীনও করতে পারে আপনাকে। আপনি কার রাজনীতি করতেছেন? এই প্রশ্ন কিন্তু, কার কথায় আপনি রাজনীতি করেন, কার কথায় আপনি উঠেন বসেন? আপনি এত ভয় কেন? আপনার এত ভয় কেন? ভয় কিন্তু সংক্রামক। আপনার ভয়ের ফলে আপনার একজন নমিনেশন পাওয়া ব্যক্তি উজ্জ্বল করে গেছে, সাহস পাচ্ছে না। এখন দরকার হচ্ছে আমাদের সাহসের সংক্রমণ করা এই সমাজে, যেমন সাহস করে কথা বলা। এই যে আনিস আলমগীরকে আমি ধন্যবাদ দেই, উনি যেটা ওনার সব কথা কিন্তু আমি এগ্রি করি না, এটাও সত্য যে আনিস আলমগীর সব কথাই যে এগ্রি করতে হবে তাও না, কিন্তু কথা হচ্ছে উনি সাহস করে কথাটা বলতেন এবং এই কথাও বলতেন আমি এটা বলবো, রাইট? এখন ইউনূস সাহেব তো বলছে যে আপনারা 2 হাত ভরে আমাদেরকে সমালোচনা করেন, আপনারা 2 হাত। এখন এখানে তো উনি ইউনূস সাহেব তো, ডক্টর ইউনূস তো ইসরায়েলের মতো কথা বললো বা কাজ করলো। কাজটা হলো কি, ইসরায়েলের যেমন শেষের দিকে এসে তারা খাবার ডিস্ট্রিবিউশন দায়িত্ব নিল, বিভিন্ন ফুড ডিস্ট্রিবিউশন পয়েন্টে সবাই যেত, তখন ওনাদের পছন্দ অনুসারে গুলি করে মারতো। আমাদেরকে ইনভাইট করছে, আপনারা সমালোচনা করেন, যে সমালোচনা করা হয়েছে কিন্তু উনি টপ কিন্তু উনি ধরে ফেলছেন, উনি কিন্তু জেলে ঢুকেছেন। আপনি দেখেন মঞ্জুর আলম পান্না, একজন অ্যানালিস্ট, উনি শেখ হাসিনার আমলেও কিন্তু সমালোচনা করছেন, আমি নিজে জানি। কারণ আমাকে যখন ফায়ার করে দেওয়া হয়, তখন উনি একটা 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 পিস, একটা টক শো করছে শেখ হাসিনার আমলে, কঠিন ভাবে সমালোচনা করছে। সেটা কিছুদিন আগে আমার দৃষ্টিতে আসছে, আমি ওনাকে ধন্যবাদ জানাই। তারপরে দেখেন আপনার আবু আলম শহীদ খান, অনেক অ্যানালাইসিস করতেন, এটা করতেন। উনি ওনার শব্দে আমরা মানতাম বা হাতে তালি দিয়ে বলতেন ঠিক বল, তা না, কিন্তু ওনার তো অধিকার আছে কথা বলার। আপনার হাফিজুর রহমান কার্জন, ওনারা জেল থেকে বেরিয়ে আসছেন, কিন্তু আবু আলম শহীদ খান কিন্তু এখনো জেলে, আনিস আলমগীর এখনো জেলে। আমরা শেখ হাসিনার আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক কাজ করছি। আমরা এরা অনেকেই জানে না যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কতগুলি লোক ছিল আপনার এফেক্টেড ছিল, যে মামলায় ছিল আপনার আসামি ছিল, তাদের নাম ঠিকানা তাদের কেসের করে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আমরা ট্র্যাকার করছিলাম। ফ্রিডম নেট, আমি তার একজন ছিলাম। আমরা তখন ফাইট দিছি, সেমিনার করছি, এটা করছি। আপনি সেই সব লোকজন ঠিকানা বের করে আমরা মানবাধিকার যেসব অর্গানাইজেশন তাদেরকে আমরা সাপ্লাই দিছি, যে দেখো যে বাংলাদেশে এই মানবাধিকার, বাক স্বাধীনতা, এগুলিকে কিভাবে হ্যাম্পার করা হচ্ছে। আমার কনস্টিটিউশনে বলে যে আমার জীবনের অধিকার আছে, আমার মানবাধিকার আছে, আমার বাক স্বাধীনতা আছে, আমার চিন্তার স্বাধীনতা আছে। এই যে বাউলরা, তারা এক ধরনের চিন্তা করে, তার জন্য তাদেরকে পিটিয়ে মারা হয়, পুকুরে ফেলাই দেওয়া হয়, এটা করে তাদেরকে। এটা তাদের অধিকারের উপরে হস্তক্ষেপ হচ্ছে না? তাদের নামে সন্ত্রাসী মামলা হয় না কেন? যে ব্যারিস্টার, বিলাতি ব্যারিস্টার ফুয়াদ বললেন যে আমি 16ই ডিসেম্বর মানি না, তার মানে উনি বাংলাদেশের বিজয়, বাংলাদেশের স্বাধীনতাকে মানেন না। উনি কিভাবে রাজনীতি করেন এই দেশে? তার বিরুদ্ধে তো মামলা হয় না, কিন্তু আমরা একটু অন্য প্রসঙ্গে আসি একটু। সেটা হলো যে এই যে এটা শেষ প্রসঙ্গ, সামনে নির্বাচন তো হচ্ছে, আমরা নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছি, জাতীয় অগ্রসর হচ্ছে, শিডিউলও ঘোষণা করা হয়ে গেছে। এবং শিডিউল ঘোষণার পরপরই আপনিও বললেন যে হাদিকে গুলি করা হলো। তো এই হাদিকে গুলি করার ঘটনা, এখন তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হলো, এখন ওখান থেকে কি খবর আসবে আমরা হয়তো অপেক্ষা করছি। আপনি কি মনে করেন যে ঘটনাগুলো আপনি বললেন যে অনেক প্রার্থী নিরাপত্তাহীনতায় ভুগছে, আবার এর মধ্যে সরকারকে দেখলাম তারা বললো
যে প্রার্থীরা চাইলে অস্ত্রের লাইসেন্স নিতে পারবে, অস্ত্র কিনতে পারবে, এই একটা যে বিষয়। আবার অস্ত্র উদ্ধারের অভিযান চলছে, যেভাবে চলছে আগে একবার চলেছিল সেটারই এক্সটেন্ডেড একটা ভার্সন আবার শুরু হয়েছে। এই সবগুলো মিলে কি নির্বাচনের ক্ষেত্রে কোনো অনিশ্চয়তা দেখেন আপনি? না, নির্বাচন তো অলরেডি অনিশ্চিত হয়ে গেছে, বিভিন্ন কারণে হয়ে গেছে। এখানে আহ, আহ, যে উপদেষ্টা আছেন আপনার সে স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি তো বলছেন আমার কাছে কোনো সুইচ নাই, কোনো ম্যাজিক নাই, আমি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করতে পারবো এরকম কোনো অবস্থা নাই। আবার সেনাবাহিনী কতটা সাপোর্ট দেবে আর একটা বিষয় যেটা আছে, যে নির্বাচনী কেন্দ্রগুলিতে আমি ধারণা করি বড় ধরনের গ্যাঞ্জাম হবে, ক্যাওস কনফিউশন হবে। কারণ আপনার 12,76,00,000 ভোটার, গত ইসে ভোট দিয়েছে 87%, এবার যে 80% দেয় 10 কোটির উপরে ভোটার। আপনার বুথ আছে 2,44,000, প্রতি বুথে 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে তার ভোট দিতে হবে, মানে ক্যান্ডিডেট সিলেক্ট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনার গণভোটও দিতে হবে। গণভোটের যে 4টা দফা দিছে, 4টা দফা পড়তে লাগে 2 মিনিটের মতো সময়, রাফলি, রাইট? এখানে এখানে কি সে কি না পড়ে দিবে? না পড়ে দিবে সে কি দিয়ে আসবে? হা বা না, না তা তো পড়তে হবে। তাই এটা তো কমপক্ষে 6-7 মিনিট সময় লাগে এই ভোট দিতে, সময় তো নাই। আপনার সময় মাত্র 9 ঘন্টা, অথবা 540 মিনিট। এটা আপনি ক্যালকুলেশন করে দেখেন যে অনেকেই ভোট দিতে পারবে না। ভোটাধিকার নিয়ে আপনার ছিনিমিনি খেললো এই ইলেকশন কমিশন। আমি এখনো মনে করি ভোট যদি করতে হয় বুথের সংখ্যা বাড়ান, কেন্দ্রের সংখ্যা বাড়াইতে পারবেন না, কারণ কেন্দ্র বাড়াইলে আপনার নিরাপত্তা দেওয়ার মতো অবস্থা বলে আমরা এগুলো স্বাভাবিক আচরণই বলতে পারি। সময় মতো সেখানে কেন পুলিশ উপস্থিত হলো না, এটি আমার কাছে কোনো প্রশ্ন নয়। আমরা এসব আচরণ দেখে অভ্যস্ত। বরং বিবিসির পক্ষ থেকে যে একটি মন্তব্য করা হয়েছে সেটি বিস্ময়কর। সহিংসতা ঘটার পরে বিবিসির পক্ষ থেকে সংশ্লিষ্ট দুটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের খোঁজা হয়েছিল, যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। ধানমন্ডি থানা এবং তেজগাঁও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাউকে খুঁজে পায়নি বিবিসি, এবং বিবিসির পক্ষ থেকে যে ফোন দেওয়া হয়েছিল সেই ফোন ধরেছিলেন সংশ্লিষ্ট থানার ডিউটি অফিসাররা। তো নানান ধরনের প্রশ্নে তারা তো কোনো উত্তর দিতে পারেনি। যখন বিবিসির পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলো যে আপনাদের কাছে সর্বশেষ তথ্য কি, বা আপনারা কি বলতে চান, আপনাদের বক্তব্যটা কি এ বিষয়ে, তখন ডিউটি অফিসাররা বলছেন যে আমাদের কাছে পর্যাপ্ত কোনো তথ্য নেই। তথ্য না থাকারই কথা। আমরা দেখলাম যে পরবর্তীতে আবার ধানমন্ডি 32 নম্বরে আবারও অগ্নিসংযোগ করা হলো, ভাঙচুর করা হলো। এটি নিয়েও কোনো মন্তব্য নেই, তবে ফেসবুকে নানান ধরনের লেখালেখি হচ্ছে তো এইসব ঘটনাকে কেন্দ্র করে। তার মধ্যে একজন একটি মন্তব্য করেছেন, অরিন নাম করে একজন। তিনি বলছেন যে এত কিছুর কি দরকার, 32 নম্বরে যা কিছু অবশিষ্ট আছে সব তো গুঁড়িয়ে দিয়ে পাউডার করে দিলে হয়ে যায়। ছায়ানটের কার্যালয় ভাঙচুর করা হলো, অগ্নিসংযোগ করা হলো। শাহবাগে আন্দোলনরত যারা ছিলেন তাদের একটি অংশ কারওয়ান বাজার থেকে ধানমন্ডির দিকে চলে এলো, সেখান থেকে আবার কেউ কেউ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বিল্ডিংয়ে ঢুকে ভাঙচুর করলো এবং ভবনের জিনিসপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হলো। প্রশ্ন হচ্ছে ছায়ানট কেন? 32 নম্বর ভাঙচুর করা হচ্ছে, 32 নম্বর অগ্নিসংযোগ করা হবে, সেখানে ফ্যাসিবাদের তীর্থভূমি, যা যা দাবি করা হয় মেনে নিলাম সব কিছু তর্কের খাতে। ছায়ানট কেন? ছায়ানটের সঙ্গে কি শরীফ ওসমান হাদির কোনো বিরোধিতা ছিল? এটি তো আর আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্কিত কোনো প্রতিষ্ঠান নয়। আমরা দেখলাম যে খুলনা এবং চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের কার্যালয় এবং বাসভবনে হামলা চালানো হলো। উত্তরাতে বেশ কিছু দোকানপাট ভাঙচুর করা হলো। ধর্ম অবমাননার অভিযোগে এর মধ্যে আবার বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ভালুকাতে
এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হলো, তাকে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হলো, পরবর্তীতে আবার সেই নিথর দেহ, ওই হিন্দু যুবকের লাশ পুড়িয়ে ফেলা হলো। আমরা দেখলাম যে রাজশাহীতেও ডেইলি স্টারের এবং প্রথম আলো কার্যালয় ভাঙচুর করা হলো। ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার ভাঙচুর করা হলো, সেখানেও অগ্নিসংযোগ করা হলো। চট্টগ্রামে প্রয়াত মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র, তার বাড়িতে অগ্নিসংযোগ করা হলো। একই সঙ্গে আমরা দেখলাম যে সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে গভীর রাতে মিছিল সহকারে গিয়ে সেখানে অগ্নিসংযোগ করা হলো। আমরা পরবর্তীতে দেখলাম যে নিউ এজের সম্পাদক সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের উপরেও আক্রমণ চালানো হলো। এবং নুরুল কবিরের মতন মানুষ যদি আক্রমণের শিকার হয়ে থাকেন, আমাদের এটুকু বলতে কোনো দ্বিধা নয়, বাংলাদেশের কোনো নাগরিকই রক্ষা পাবে না, রক্ষা পাওয়ার মতো অবস্থা নেই। সরকার যে বিবৃতিটি দিল, সেই বিবৃতিতে কি উল্লেখ করা হয়েছে? বলা হচ্ছে, বিচ্ছিন্ন উগ্রগোষ্ঠীর দ্বারা সংঘটিত সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নাগরিকদের আহ্বান জানানো হয়েছে। দৃঢ়তার সাথে কারা রুখে দাঁড়াবে এই সহিংসতার বিরুদ্ধে? সেই সাহস সঞ্চয়ের মতন কোনো ধরনের ব্যাকআপ কি সরকার রেখেছে? সরকার যারা সাহসিকতার সঙ্গে এই সব সহিংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, তাদের রক্ষায় সরকার যে কিছু